শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমি তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ এখানে নামিক সুদ এবং প্রকৃত সুদ কাকে বলে সেটার সংজ্ঞা দেয়া আছে। নামিক সুদ হলো ঋণ গ্রহীতা ব্যাংকের কাছ থেকে ঋণ গ্রহণের সময় চুক্তিপত্র অনুযায়ী অথবা কাগজে কলমে যে সুদ প্রদান করতে অঙ্গীকারবদ্ধ থাকে তাকেই নামিক সুদ বলে। আমরা যদি ব্যাংকের কাছ থেকে ঋণ নিতে চাই তাহলে ব্যাংকের সাথে কিন্তু আমাদের চুক্তি করতে হবে, কাগজে একটা চুক্তিপত্র স্বাক্ষর করতে হবে। সেখানে ওই ঋণটা পরিশোধকালের সময়কাল থাকবে, ব্যাংক কর্তৃপক্ষকে আমি কত পার্সেন্ট সুদ দিব এটা জেনে শুনে কিন্তু আমাকে সেই চুক্তিপত্রে স্বাক্ষর করতে হবে। তো ঋণ গ্রহীতা ওই ব্যাংক কর্তৃপক্ষকে যে সুদ প্রদানে অঙ্গীকারবদ্ধ থাকেন তাকে কিন্তু মূলত নামিক সুদ বলে। তাই সেই কথাই কেন বলা আছে যে ঋণ গ্রহীতা ব্যাংকের কাছ থেকে ঋণ গ্রহণের সময় চুক্তিপত্র অনুযায়ী বা কাগজে কলমে যে সুদ প্রদান করতে অঙ্গীকারবদ্ধ থাকে তাকেই নামিক সুদ বলে। দ্বিতীয় যে সংখ্যাটি দেওয়া আছে যে প্রকৃত সুদ, ঋণ গ্রহীতা প্রকৃত পক্ষে গৃহীত ঋণের বিপরীতে অর্থাৎ তিনি ব্যাংক থেকে যে ঋণটা নিলেন বা গ্রহণ করলেন সেটাকে বলা হয় গৃহীত ঋণ। এই গৃহীত ঋণের বিপরীতে ব্যাংক কর্তৃপক্ষকে যে সুদ প্রদান করে থাকে তাকে বলা হয় প্রকৃত সুদ। তাহলে আমরা নামিক সুদটা কি, আমরা চুক্তিপত্রে স্বাক্ষরের সময় যে সুদটা উল্লেখ করা থাকে সেটাকে নামিক সুদ বলে, আর বাস্তবে যখন আমরা সুদের টাকা প্রদান করি সেটাকে বলা হয় প্রকৃত সুদ। এখন এই নামিক সুদের সাথে এই প্রকৃত সুদের মধ্যে একটা পার্থক্য আছে। এই পার্থক্যটা তৈরি হয় বছরে একাধিকবার চক্রবৃদ্ধির কারণে। এই নামিক সুদ ও প্রকৃত সুদের মধ্যে একটা পার্থক্য হয়ে থাকে। যদি কখনো বছরে একাধিকবার চক্রবৃদ্ধি না হয় তখন নামিক সুদ আর প্রকৃত সুদটা কিন্তু একই রকম থাকে। আমরা একটা উদাহরণের মাধ্যমে এই নামিক সুদ আর প্রকৃত সুদের মধ্যে পার্থক্যটা আমরা একটু আলোচনা করি বা এটা বোঝানোর চেষ্টা করে থাকি। সেটা হলো যে আমরা যখন একটি বোতলে আমরা পানি রাখলাম, সেই এই বোতলটাকে আমরা ফ্রিজে যে ডিপের যে অংশটি থাকে সেখানে রেখে দিলাম, তাহলে ওই পানি ভর্তি বোতলের যখন ডিপে রাখার ফলে বরফে রূপান্তর হবে, তখন বরফে রূপান্তর হলে কিন্তু সেটা আয়তনটা কিন্তু বেড়ে যাবে। এই জন্য বলা হয়ে থাকে যে কোনো প্লাস্টিকের বোতলে পরিপূর্ণ ভর্তি করে সেটা ডিপে না রাখাই ভালো, কারণ আয়তন বেড়ে গেলে সেই বোতলটা কিন্তু ফেটে যাবার সম্ভাবনা থাকে। ঠিক তদ্রূপ নামিক সুদটা প্রকৃত সুদের মধ্যে পার্থক্যটা এরকম, কারণ কাগজে কলমে যে সুদটা থাকে বছরে একাধিকবার চক্রবৃদ্ধির কারণে বছর শেষে দেখা যায় কি আমি কাগজে কলমে যে সুদটা থাকে তার থেকে বেশি সুদ ব্যাংক কর্তৃপক্ষকে প্রদান করছি, যার ফলে নামিক সুদের সাথে আর প্রকৃত সুদের মধ্যে একটা পার্থক্য তৈরি হয়। শিক্ষার্থীরা আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছ। এখন বাস্তবে আমরা এই অঙ্কের মাধ্যমে নামিক সুদ আর প্রকৃত সুদটার ব্যাপারটা বোঝার চেষ্টা করব। এখানে একটি অঙ্ক তোমাদের সামনে দেয়া আছে। জনাব হাসান 50,000 টাকা 5 বছরের জন্য একটি ব্যাংকে রাখতে চান। এখন এখানে সোনালী ব্যাংক তাকে 5% হারে বার্ষিক চক্রবৃদ্ধির প্রস্তাব দিয়েছে। অর্থাৎ সোনালী ব্যাংক তাকে বলেছে যে আমার ব্যাংকে টাকা রাখলে তাকে বার্ষিক চক্রবৃদ্ধি অনুযায়ী, এই বার্ষিক চক্রবৃদ্ধি বলতে বছরে একবার 5% সুদ তিনি প্রদান করবেন বা তারা প্রদান করবেন। অপরদিকে রূপালী ব্যাংক 5% হারে একই সুদের হার কিন্তু তারা মাসিক চক্রবৃদ্ধির প্রস্তাব দিয়েছে। আমরা এই অঙ্কটি থেকে কিন্তু অর্থের ভবিষ্যৎ মূল্য কিন্তু বের করতে পারবো। অর্থাৎ একটা বার্ষিক চক্রবৃদ্ধি অনুযায়ী আর একটা কিন্তু মাসিক চক্রবৃদ্ধি অনুযায়ী, যেটা আমরা বিগত 2টা ক্লাসে কিন্তু দেখেছিলাম। কিন্তু আমি কিন্তু এখন বার্ষিক চক্রবৃদ্ধি বা মাসিক চক্রবৃদ্ধি অনুযায়ী আমি কিন্তু ভবিষ্যৎ মূল্য কিন্তু বের করব না, আমি কিন্তু প্রকৃত সুদের হারটা কিন্তু বের করব। এটা হলো প্রকৃত সুদের হারের সূত্র। তোমাদের এই অর্থের সময়মূল্য অধ্যায় একদম বইয়ের শেষে কিন্তু এই সূত্রটি দেয়া আছে। সেখানে ছিল সাপ্তাহিক চক্রবৃদ্ধি। যাই হোক, আমি ওই অঙ্কটি পরে আমি আলোচনা করব তোমাদের সামনে। এখন দেখো, নামিক সুদের মধ্যে আর প্রকৃত সুদের মধ্যে পার্থক্য তখনই হবে যখন বছরে একাধিকবার চক্রবৃদ্ধি হবে। আর যদি বছরে চক্রবৃদ্ধি একবার হয় তখন কিন্তু নামিক সুদ আর প্রকৃত সুদ কিন্তু একই রকম থাকে, কোনো পার্থক্য তৈরি হয় না। এখন একাধিকবার চক্রবৃদ্ধি বলতে প্রতি মাসে হতে পারে, 2 মাস পর পর চক্রবৃদ্ধি হতে পারে, 6 মাস পর পর চক্রবৃদ্ধি হতে পারে,
3 মাস পর পর চক্রবৃদ্ধি হতে পারে বা 4 মাস পর পর চক্রবৃদ্ধি হতে পারে। যে কোনোটাই আমাদের পোস্টে থাকুক না কেন, তখন নামের সুদের মধ্যে আর প্রকৃত সুদের মধ্যে পার্থক্য থাকবে। এখন আমরা প্রথমে সোনালী ব্যাংকের নিয়ম অনুযায়ী আমরা এই প্রকৃত সুদের হারটা বের করব। EAR এবং 1+I/M পাওয়ার এখানে M - 1, এখানে গুণ এখানে 100। এখন সোনালী ব্যাংক এখানে আমাকে সুদ দিচ্ছে 5% হারে, এটা বার্ষিক চক্রবৃদ্ধি। তো যেহেতু বার্ষিক চক্রবৃদ্ধি, তাহলে বার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে কিন্তু কোনো পার্থক্য হবে না। বার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে নামিক সুদ এবং প্রকৃত সুদের হারটা কিন্তু একই রকম থাকবে, যেটা আমরা অঙ্ক প্র্যাকটিক্যাল এখানে করলে সেটা বুঝতে পারবো। আর আরেকটি কথা, এখানে প্রকৃত সুদের হারটা বের করছে, এটা কিন্তু বাৎসরিক। প্রকৃত সুদের হার কিন্তু আমরা 5 বছর, 7 বছর, 10 বছর এটা কিন্তু কখনোই বের করতে পারবো না। আমাকে 1 বছরের এই সুদের হারটা কিন্তু এখানে বের করতে হবে। এখন 1+I, এখন শিক্ষার্থীর এখানে 1 দিলাম, এখানে আই এখানে কত পার্সেন্ট, এখানে 5% আসছে। এখন আমরা দশমিকে রূপান্তর করার নিয়ম তো জানা আছে আমাদেরকে, এটাকে 100 দ্বারা ভাগ দিলে 0.05 কিন্তু এখানে বের হবে। আর যেহেতু এখানে বার্ষিক চক্রবৃদ্ধি, তাহলে বছরের চক্রবৃদ্ধি কয়বার করবে, একবার করবে, তাহলে এখানে এম এর নিচে এখানে 1 থাকবে। তাহলে পাওয়ারও আমাদের এখানে 1 থাকবে, যে বার্ষিক চক্রবৃদ্ধি এখানে নিচে এম, এখানে 1 হবে, এই যে পাওয়ারে এম এখানে 1 হবে, আর এখানে -1। এখন আমরা গাণিতিক প্রয়োগের মাধ্যমে দেখতে পারবো যে এই বছরে যদি একবার চক্রবৃদ্ধি হয়, তখন নামিক সুদ এবং প্রকৃত সুদটা কিন্তু একই রকম থাকে। তা আমাকে সর্বপ্রথম যে যে কাজটি এখানে করতে হবে সেটা হলো এই 0.05কে আমাকে 1 দ্বারা ভাগ দিতে হবে। 0.05, এই যে ভাগ 1, এখানে ভাগ 1 দিলাম, ভাগ 1 দেওয়ার পর এখানে এসেছে 0.05, এখানে ক্যালকুলেটরে এটাকে ভাগ দেওয়ার পর একই 0.05। এখন আমি যোগ করবো কত, 1, এই যে যোগ করলাম, যোগ করার পর এখানে এসেছে 1.05, পাওয়ার আমাকে 1 দিতে হবে, যে পাওয়ার এখানে 1 দিলাম, সেটাও এসেছে 1.05। এবার বিয়োগ আমাকে 1 দিতে হবে, -1, এখানে আবারও 0.05, এবার গুণ আমাকে করতে হবে 100 দিলে এখানে দেখো এইখানে আমার সুদের হার কিন্তু 5% কিন্তু বের হয়েছে। অর্থাৎ বার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে নামিক সুদ এবং প্রকৃত সুদ কিন্তু সবসময় একই রকম থাকবে, যেটা ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। এবার দেখো রূপালী ব্যাংক, রূপালী ব্যাংকের ক্ষেত্রে তারা আমাকে প্রস্তাব দিয়েছে 5% হারে মাসিক চক্রবৃদ্ধি। এই যে মাসিক চক্রবৃদ্ধি মানে কি, বছরে 12 বার। এখন তোমরা দেখতে পারবে রূপালী ব্যাংকের শর্ত অনুযায়ী যে 5% এটা এটা কাগজে কলমে তারা সুদ আমাকে দেওয়ার প্রস্তাব দিয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে এই চক্রবৃদ্ধির কারণে এই সুদটা বেড়ে দাঁড়াবে কিন্তু তার থেকে বেশি। এখন আমরা এখানে গাণিতিক প্রয়োগের মাধ্যমে সেটা দেখার চেষ্টা করি। এবার শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ যে এখানে 1+0.05, কারণ এই সুদের হারকে আমাকে 100 দ্বারা ভাগ দিলে এই 0.05 কিন্তু এখানে আসে। এবার কিন্তু দেখো এম নিচে কিন্তু 12, কারণ আমার এখানে বলা আছে মাসিক চক্রবৃদ্ধি, যার ফলে নিচে আমাকে 12 দিতে হবে। এখানে পাওয়ারের ক্ষেত্রে 12, বিয়োগ এখানে 1, এখানে গুণ 100। তাহলে আমরা এখন গাণিতিক প্রয়োগে প্রথমে 0.05, এই 0.05কে আমরা 12 দ্বারা ভাগ দেব, ভাগ এখানে 12, ভাগ দেওয়ার পরে এখানে ভুল আসছে একটু, 0.05 ভাগ 12, এখানে ক্যালকুলেটর একটা সমস্যা থাকার কারণে একটু সময় লাগলো। আমার টোটাল এই যে এটাকে 12 দ্বারা ভাগ দেওয়ার পরে এখানে মান আসছে 0.004166666, অনেক বড় মান। এটাকে মান বের করার পরে এটার সাথে আমি যোগ দেবো কত, 1 যোগ দেবো, এই যে 1 যোগ দিলাম, 1 যোগ দেওয়ার পরে 1.004 16666 এবং 7 আসছে। এবার পাওয়ার এখানে 12 দিতে হবে, পাওয়ার 12 করলাম, এখানে পাওয়ার 12 দেওয়ার পরে মান আসছে 1.05116189,8। পাওয়ার 12 করার পরে এবার বিয়োগ আমি 1 দেবো, এখানে বিয়োগ 1,
1 দেওয়ার পরে 0.05 116 1897 এবং ফাইনালি গুণ 100 দেওয়ার পরে এখানে 5.116 আসছে। তাহলে এখানে 5.12 এখানে পার্সেন্টেজ, অর্থাৎ 1 এর পরে যেহেতু 6 আছে তাহলে 11কে আমার কি করতে হবে, এখানে 12 মানে 1 যোগ করতে হবে। তো এই যে রূপালী ব্যাংক তো আমাকে 5% সুদ দিতে চেয়েছে, কিন্তু এখন আমি যখন তাদের প্রকৃত সুদ বের করলাম তখন কিন্তু সেই সুদটা আসছে কিন্তু 5.12%। এটা হওয়ার একমাত্র কারণ কি জানো? কারণ হলো যে এই যে মাসিক চক্রবৃদ্ধি। মাসিক চক্রবৃদ্ধির কারণে এই নামিক সুদের সাথে এটা প্রকৃত সুদের মধ্যে একটা পার্থক্য তৈরি হয়। আর সোনালী ব্যাংকের ক্ষেত্রে দেখো ওদের সুদ ছিল 5% এবং আমি যখন এটা প্রকৃত সুদ বের করলাম আমার যা উত্তরে প্রশ্নে যা ছিল আমার কিন্তু উত্তরে তাই আসছে। তার কারণটা কি? এটা বার্ষিক চক্রবৃদ্ধি। সেক্ষেত্রে নামিক সুদ এবং প্রকৃত সুদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। সেক্ষেত্রে আশা করি তোমরা এই নামিক সুদ এবং প্রকৃত সুদের ব্যাপারটা বুঝতে পেরেছো। আমি এটার পরে সামনে ইনশাল্লাহ আরো কয়েকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আমি নামিক সুদ এবং প্রকৃত সুদকে কেন্দ্র করে আমি আরো কয়েকটি এখানে ক্লাস তোমাদের সামনে আমি এখানে করব, যাতে তোমরা বিষয়টি পুরোপুরি বুঝতে পারো। শিক্ষার্থীরা আজকে তোমাদের সামনে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।